আমন্ত্রণ টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং রাজনৈতিক বিশ্লেষক ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে জাতিসংঘের অধিবেশন চলছে, বিশ্ব নেতারা বিভিন্ন বিষয়ে কথা বলছেন, বিভিন্ন বিষয়ে এজেন্ডা অনুযায়ী তাদের আলোচনা চলছে এবং আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও তার ভাষণটি রাখবেন। তবে আমেরিকার ভিতরেও এর মধ্যে অনেক কিছু ঘটছে। শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, সেটি হলো ওয়ার সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি মূলত, কিন্তু নতুন নামকরণ করা হয়েছে ওয়ার সেক্রেটারি। তিনি আমেরিকার বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জেনারেল এবং অ্যাডমিরালদেরকে ডেকে পাঠিয়েছেন আগামী সপ্তাহে ভার্জিনিয়াতে। হঠাৎ করে তলব করেছেন এবং এত বিপুল সংখ্যক শীর্ষ সেনা অফিসারকে একত্রিত করা এটি সাধারণত হয়ে থাকে না, কিংবা এত কম সময়ের মধ্যে হয়ে থাকে না। এর পিছনে এখন পর্যন্ত পেন্টাগনের পক্ষ থেকে কোনো কারণ পাওয়া যায়নি। ওয়াশিংটন পোস্ট সংবাদটি প্রকাশ করেছে, এরপর অন্যান্য গণমাধ্যম সেটিকে লিডে রাখছে। আপনার কাছে কি মনে হতে পারে, কেন আসলে হঠাৎ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব শীর্ষ কর্মকর্তা, সেনা কর্মকর্তাদেরকে তলব করা হলো? দেখেন, আমি এটার কোনো বিশেষ কারণ বলতে পারি না, তবে আমি আশঙ্কা করি। কারণ আমরা দেখছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার পর থেকেই আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতা যেভাবে করে আপনার উত্তর বৃদ্ধি করা হচ্ছে। তার মিলিটারি তো অবশ্যই আপনার প্রেসিডেন্সিয়াল ক্ষমতার একটা বড় টুল, এবং যখনই এই ক্ষমতাটাকে ব্যবহার করা হয় তখনই আমরা দেখি যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ আর কি অনেক শক্তিশালী হয়, এবং অনেক ক্ষেত্রে যে ক্ষমতা তাদেরকে কনস্টিটিউশনে দেওয়া হয়নি সেটাও তারা অতিক্রম করে যায়। তো এক্স্যাক্টলি কি কারণে ডেকেছে আমি ঠিক জানি না, এবং আমি গণমাধ্যমের যেগুলো দেখলাম তারাও কেউ এটা প্রেডিক্ট করতে পারছে না। আবার এখানে এই সঙ্গে তারাও বলছে যে এভাবে করে সব শীর্ষস্থানীয় নেতাদেরকে বা এতজন শীর্ষস্থানীয় নেতাদেরকে এক জায়গায় ডেকে আনা সেটা নিরাপদ কিনা, কারণ এটা সাধারণত এইভাবে করে করা হয় না। তো এখন এই অ্যাডমিনিস্ট্রেশনে আমরা বহু জিনিসই দেখছি যেটা সাধারণত যেভাবে করে করা হয় সেই নর্মগুলোর বাইরে, মানে পরিপন্থী অনেক কাজ হচ্ছে। তো এখন মানে আমিও আশঙ্কা ভরে অপেক্ষা করছি দেখার জন্য এটার অর্থ কি। জি, মোহাম্মদ মালিক, আপনার কাছেও জানতে চাই, কোনো আশঙ্কা কিংবা কোনো ধারণা কি করতে পারছেন যে কেন এটি হতে পারে, তাদেরকে একত্রিত করা হচ্ছে? না, আসলে দেখুন, এটা সঠিক করে বলা কঠিন যে কেন ডাকা হচ্ছে তাদেরকে। তবে ঘটনাটি তো আসলে খুবই মানে আনকনভেনশনাল, যেহেতু মানে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সমস্ত জেনারেল এবং অফিসারদের ডেকে একসঙ্গে করা, এটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকেও যেরকম একটা আশঙ্কার বিষয়, তার বাইরেও তবে বিভিন্ন আলোচনা হচ্ছে, প্রেডিক্ট করছে বিভিন্ন জন। কেউ কেউ বলছে এটা মাস ফায়ারিং এর বিষয় আছে। আবার একজন কংগ্রেশনাল এইড বলেছে যে এটা কমপ্লিট ওভারহল অফ দি মিলিটারি কমান্ড স্ট্রাকচার, অর্থাৎ পুরো মিলিটারি স্ট্রাকচারটাকে ওভারহোলিং করা হতে পারে। আবার প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যাপারে মন্তব্য করছেন যে এটা তো ভালোই, তো সবাইকে একসঙ্গে যদি ডাকা হয় তাহলে মন্দ কি, সবাই একসঙ্গে দেখা সাক্ষাৎ করলো। আবার তিনি এটাও বলেছেন যে উই হ্যাভ দ্য গ্রেটেস্ট ইকুইপমেন্ট অফ দি ওয়ার্ল্ড, মানে আমাদের তার সবচেয়ে বড়, এবং এটা রিভিউ করার বিষয়ও থাকতে পারে। এটা প্রেসিডেন্টের কথা। তো এই প্রসঙ্গে আমরা আবার আরেকটা জিনিস একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পারি যে এই প্রশাসন যখন আসলো জানুয়ারি মাসে, তারপর থেকে হেডসেট যখন দায়িত্ব নিলেন, তারপরে আমরা কি দেখলাম যে প্রায় 20% ঊর্ধ্বতন অফিসার এবং অন্যান্য অফিসারদের কিন্তু ফায়ার করা হয়েছে। তারা কারা? যেমন যিনি চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফ অফ স্টাফ সহ অন্যান্য অনেক উচ্চপদস্থ কর্মকর্তা তার মধ্যে আছেন। এবং এটা কি ইস্যু ছিল? ডাইভার্সিটি ইস্যুস। অর্থাৎ এর আগের প্রশাসনের সময় যে DEI, যে একটা ডাইভার্সিফিকেশনের একটা মানে মানে প্রোগ্রাম ছিল সমস্ত কিছুতে, সরকারের সমস্ত প্রশাসন থেকে শুরু করে সবকিছুর মধ্যে, যে একটা ইনক্লুসিভনেস, একটা ইনক্লুসিভ আমেরিকা তৈরি করার জন্য ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলকে মানে একটা একটা মানে সুবিধা প্রদান করা বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সরকারি বিভাগে, বিভিন্ন জায়গায়। তো সেটাকে তো কমপ্লিটলি
এগেনস্টে হলো পিটার হেগসেট এবং বর্তমান প্রশাসন, এবং তারই আলোকে কিন্তু প্রায় 20% অফিসার ইতিমধ্যে ফায়ার করা হয়েছে। তো যেটি আশঙ্কা করা হচ্ছে যে এবারও হয়তো বড় রকমের এই যে অভাবটা করবে, সেটা কিভাবে করবে, ঢেলে সাজানো। আমরা যদি ঢেলে সাজানো মনে করি, তাহলে ঢেলে সাজানোর মধ্যে এটা আছে যে এটা যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটাকে আবার রিস্ট্রাকচার করা, অর্থাৎ কোনো কিছু ফায়ার করা, আবার নতুন করে হায়ার করা, বা পদায়নের বিষয়টা মানে এটা এটা পুনর্গঠন করা, এর সমস্ত কিছু এটার আওতায় পড়ে। কাজেই এটা এখন পর্যন্ত এগুলো আলোচনায় আছে, আলোচনায় থাকবে। এগুলো জাস্ট প্রেডিকশন, বিভিন্ন জন বিভিন্ন তথ্য থেকে পাওয়া বা বিভিন্ন যে অতীতের ঘটনাগুলো সেগুলো বিশ্লেষণ করে এগুলো বলছেন। তা আমরা অপেক্ষায় থাকলাম, আগামী টুয়েসডে তো হচ্ছে, তো সেদিন নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাবো অ্যাকচুয়ালি কি করছে। তবে বড় রকম একটা ওভারওয়েলমিং হবে এটা অনেকে মনে করছেন, কারণ হেগসেট বলছিলেন যে এটা বলা যায় আমরা 7 জন ফরেস্টার জেনারেল দিয়ে সেকেন্ড বিশ্বযুদ্ধ জয় করতে পেরেছি, এখন 44 জন দিয়ে আমরা কি করব, এমন ধরনের একটা মন্তব্য তিনি করছিলেন। ওই যে ফায়ারিং, তার মানেই হলো যে যাদের পছন্দ হচ্ছে না তাদেরকে বাদ দিয়ে। জি, এটা একটা ধারণা হতে পারে। এবং আসলে সামনের দিনগুলোতে হয়তো পেন্টাগন সূত্র থেকে মূলধারা গণমাধ্যমগুলো যদি কোনো কারণ বের করতে পারে অনুসন্ধান করে, তাহলে হয়তো সেটি আগে জানা যাবে। আর নয় আসলে সেদিন পিট হেগসেট কি বক্তব্য রাখেন, তাদেরকে অ্যাড্রেস করেন, সেটি থেকেই আমরা বিশ্লেষণ করার সুযোগ পাবো। অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানতে চাই, এই জাতিসংঘের যে 80তম অধিবেশনটি চলছে, এই অধিবেশনের যদি বড় অর্থাৎ অধিবেশন শেষে যদি আমরা প্রশ্ন করতাম যে কি সাকসেস কিংবা কি অর্জন হয়েছে, সেখানে অন্যতম একটি অর্জন হতে পারত গাজায় যুদ্ধবিরতি কিংবা গাজায় শান্তি চুক্তি, কোনো একটি বিষয় যদি আসতো। কারণ শুরুতেই একেবারেই উচ্চ পর্যায়ের বৈঠক ফ্রান্স এবং সৌদি আরব করলো, এবং সেখানে ফ্রান্স স্বীকৃতি দিল, তার আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া তারা দিল, এবং একটা চাপ যে তৈরি হয়েছে এটি কিন্তু বুঝাই যাচ্ছে অনেকটা। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে সেই বিষয়টি খুব একটা টাচ করেননি, তিনি অনেকটা এড়িয়ে গেছেন, তিনি উল্টো তাদেরকে দোষারোপ করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মুসলিম দেশের লিডারদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন, এবং তার একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে ওয়েস্ট ব্যাংক অ্যানেক্স করতে দেওয়া হবে না ইসরায়েলের, তিনি সেই বিষয়ে আপত্তি জানাচ্ছেন। এই টোটাল গত 2-3 দিনের জাতিসংঘের পরিস্থিতি দেখে আপনার কাছে যদি জানতে চাই যে গাজা বিষয়ে কোনো অগ্রগতি কি আছে, নাকি সেই আগের মতো আরেকটু জল ঘোলা হলো? আচ্ছা, এখন এটা দুদিক থেকে দেখা যায়। একটা আমরা দেখতে পারি কাগজে কলমে কি হয়েছে। কাগজে কলমে যেগুলো হয়েছে সেগুলো আর খুবই উল্লেখযোগ্য, কিন্তু এগুলো কতটা বাস্তবায়িত হবে সেটা হচ্ছে আসল প্রশ্ন। কাগজে কলমে আমরা যদি দেখি যে বিভিন্ন শক্তিশালী দেশ আপনার প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অবশ্যই এটা মানে আমি আজকে একজনের কথা শুনছিলাম, বলছিল যে ইটস আ সেঞ্চুরি লেট। হ্যাঁ, এবং এমন সময় স্বীকৃতি দিচ্ছে যেখানে আপনার প্যালেস্তাইনের মানুষের অস্তিত্বই থাকছে না। বা এই স্বীকৃতিটার অর্থ কি? এই স্বীকৃতিটার একটি অর্থ যে ইসরায়েল যখন এভাবে করে গণহত্যা চালাচ্ছে তখন তারা সেটা রোধ করার চেষ্টা করবে। সেটা যদি রোধ করার চেষ্টা না করে তাহলে তো স্বীকৃতিটা খালি সিম্বলিক হয়ে যাবে। আমরা দেখছি যে আপনার বিভিন্ন রকম চুক্তি হয়েছে, যে নিউ ইয়র্ক চুক্তি, সেখানে অনেকখানি টাকা বরাদ্দ করা হয়েছে প্যালেস্টাইনের পুনর্গঠনের জন্য, কিন্তু এগুলো সবই আপনার এগুলো নির্ভর করে যে এই যুদ্ধটা কিভাবে করে শেষ করা হবে এবং কিভাবে করে প্যালেস্টাইনের পুনর্বাসন শব্দ এখন এমন একটা পরিস্থিতি যে মানে তাদের জায়গায় তাদেরকে পুনর্বাসন, বিষয়টা এমন হচ্ছে নাকি? না, শুধু পুনর্বাসনের যে অর্থগুলো, কিন্তু এখন যে জিনিসটা হয়েছে মানে পুনর্বাসন শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে কি শব্দ অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমি জানি। তারপরে ধরেন আরেকটা কথা যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ওয়েস্ট ব্যাংকে অ্যানেক্স করা হবে না, কিন্তু অলরেডি আপনার ইসরায়েল ওয়েস্ট ব্যাংকের কে 2 ভাগ করে সেটেলমেন্ট আপনার তৈরি করা শুরু করেছে, যার ফলে আপনার ওয়েস্ট ব্যাংকের দুটি অংশের মধ্যে কোনো আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেমন করেছিল ওয়েস্ট ব্যাংক এবং গাজাকে একদম বিচ্ছিন্ন করে দিয়েছিল। এখন জেরুজালেমের একটা অংশ আর ওয়েস্ট ব্যাংক বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা তাদের অনেক দিনের স্বপ্ন, যে এভাবে করে ওয়েস্ট ব্যাংকও আস্তে আস্তে মানে এই জায়গাও আস্তে আস্তে কমে আসবে। কাজে এখন কাগজে কলমে ধরেন এই স্বীকৃতিগুলো দেওয়া হচ্ছে বা এটা বলা হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু এখন এটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে আমি যদিও এখানে আমরা যদি মানে ঐতিহাসিক ভাবে দেখি, যত চুক্তি যাই হোক না কেন, যে যাই বলুক না কেন, ইসরায়েল যা চায় মোটামুটি সেটাই হয়, সেটাই আমরা ঐতিহাসিক ভাবে দেখে আসছি। কিন্তু এখানে তারপর আমি একটুখানি আশার
আশার কথা বলতে চাই। ইসরায়েলের উদ্দেশ্যে যে ফ্লোটিলাগুলো, যে জাহাজগুলো আপনার এই হিউম্যানিটেরিয়ান এইড নিয়ে যাচ্ছে, তা আমরা তো জানি অনেকবার চেষ্টা করে এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অলরেডি এইডের উপর ১২ বার আপনার আক্রমণ হয়েছে। ড্রোন থেকে বিভিন্ন রকমের আক্রমণ করা হয়। কিন্তু এই প্রথমবারের মতো ইটালি এবং স্পেন তারা বলছে তারা এই ফ্লোটিলাকে প্রতিরক্ষা দিবে। তো এখন জানি না তারা সত্যি গাজার উপরে ভিড়তে পারবে কিনা, কোন একটা মানে হিউম্যানিটেরিয়ান এইড পৌঁছাবে কিনা। কিন্তু এই প্রথমবারের মতো আমি যেটা বলছি যে মুখের কথা না, তাদের সাথে সাথে কিন্তু আপনার ইটলির শিপ যাচ্ছে তাদেরকে প্রতিরক্ষা দেওয়ার জন্য। তো এগুলো খুবই ক্ষুদ্র জিনিস, কারণ হিউম্যানিটেরিয়ান এইড নিয়ে যে এত যুদ্ধ করতে হবে, মানে এটা তো একটা গিভেন। হ্যাঁ, এগুলো খুবই কম প্রাপ্তি। তারপরও যেহেতু আপনার সামগ্রিক পরিস্থিতি এরকম এরকম একটা মানে অমানবিক পর্যায়ে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাপ্তিগুলো কিন্তু মানে সেখানে একটা স্টেপ হতে পারে। এবং আমি বলবো যে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখছি, যে শাসকরা বিভিন্ন দেশের, মানে সেটা শুধু পশ্চিমা বিশ্ব নয়, আরব বিশ্ব, সব জায়গায়, ইউরোপ জায়গায়, শাসকরা তারা যেভাবে করে হিসাব করে তারা এক একটা জিনিসের পদক্ষেপ বা পলিসি নিতে চায়, তারা কিন্তু তাদের দেশের জনগণ, এবং এই ক্ষেত্রে আমি বলবো সব সারা পৃথিবীকে আমি ইনক্লুড করব, তাদের দেশের জনগণের থেকে একটা সাংঘাতিক একটা চাপের মুখে আছে। সেই কারণে তারা বাধ্য হচ্ছে অ্যাটলিস্ট রাইট কথাগুলো বলার। এখন এটা যেহেতু তারা রাইট কাজটা করে না, এখন এটা আবার আমাদের উপরই দায়িত্ব এই চাপটাকে এমন ভাবে দিতে হবে যাতে এই অ্যাটলিস্ট কিছু অংশে যাতে বাস্তবায়িত হয়। জি। এবং এই ক্ষেত্রে অনেকে মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি সেটি অনেকটা চাপের মুখে পড়ে যাচ্ছে, যেহেতু তার মিত্ররাই এখন এই ব্যাপারে তার বিপক্ষে গিয়ে অবস্থান নিচ্ছেন। এবং ইমানুয়েল ম্যাক্রোর একটা মন্তব্য, তিনি সবশেষ এই নিউ ইয়র্কে এই ইন্টারভিউতে বলছেন যে ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার ক্ষমতা শুধুমাত্র ট্রাম্পেরই আছে। তিনি এই কাজটা আমাদের চেয়ে ভালো পারবেন, কারণ গাজায় যুদ্ধ টিকিয়ে রাখার জন্য অস্ত্র আমরা যোগাই না। অর্থাৎ তিনি একেবারে স্পষ্ট করে বলছেন। মেনাজ মোমেন, আপনার কাছে কি মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের যে এই জায়গায় ব্যর্থতাটা, যেটা গাজা যুদ্ধ তিনি কোনো একটা সুরাহা করতে পারছেন না, এটি এককভাবে তার উপর চাপিয়ে দেওয়ার বিষয়টা, কিংবা তার গায়ের উপরে যে এটা উঠে আসছে পশ্চিমাদের ঘোষণা, এটা কি আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে যে তুমি শুধুমাত্র চাচ্ছ না? আগে তো মনে হতো না অনেকেই চায় না মনে হয়। আচ্ছা, আমি এটাকে একটু অন্যভাবে দেখছি। আমি দেখছি যে শুধুমাত্র নীতি নির্ধারণ না, আমেরিকার যে আপনার একচ্ছত্র আধিপত্য ছিল, যে আমেরিকায় নীতি নির্ধারণ করবে, আর কেউ এটা করতে পারবে না। আমেরিকার যেখানে আপনার সমর্থন নাই, সেই নীতির কোনো মূল্য নাই। ওই জায়গাটা থেকে আপনার বিশ্ব সরে আসতে পারছে। তো সেইটা কিন্তু একটা সাংঘাতিক একটা আমেরিকার জন্য, আমেরিকার আপনার মানে এম্পায়ারের পাওয়ারের জন্য একটা সাংঘাতিক রকমের বড় চ্যালেঞ্জ। এখন যেভাবেই হোক আপনার ট্রাম্পকে এখন কম্প্রোমাইজ করে হলেও এমন একটা নীতিতে যেতে হবে, যেটাতে মনে হয় যে তার মধ্যস্থতায় বা তার নীতির কারণে আপনার যে কোনো একটা মানে মধ্যস্থতা একটা হলো। কারণ একবার যদি এরকম হয় যে পৃথিবীর যে কোনো অংশের যে কোনো আপনার সংঘর্ষ আমেরিকার পদক্ষেপ ছাড়া বা আমেরিকা যেই সমাধান চায় না সেই দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এটা শুধু সমাধানের ব্যাপারটা না, মানে এই যে প্রসেসটা শুধু মানে সাবস্ট্যান্টিভ ব্যাপার না, এই যে প্রসেসে আমেরিকা ইনভলভ থাকলো না বা কম ইনভলভ থাকলো, সেটাও একটা অনেক বড় পরাজয় হবে। কাজে এটা এই চাপগুলো দিচ্ছে, কিন্তু এটা এখন ট্রাম্পের উপায় না। মানে যেভাবেই হোক আপনার এই এই আধিপত্যটা আপনার মানে রাখার জন্য ওনাকে উনি সক্রিয় হচ্ছেন। মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, সেটা হলো একদিকে ইসরায়েলের বন্ধু পরিচয় দিতে হতো এখন অনেকে চাচ্ছেন না। তারা সরাসরি গিয়ে বলছেন যে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়ে দেয়া। আমরা যদি জাতিসংঘের 5টি স্থায়ী নিরাপত্তা কাউন্সিলের দেশের কথা বলি, আগে 2টি দেশ দিয়েছিল, চায়না এবং রাশিয়া। এখন ইউকে অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্স দিয়ে দিল। তো বাকি থাকলো শুধুমাত্র আমেরিকা, অর্থাৎ হারাদনের একটি ছেলের গায়ে সবকিছু যাচ্ছে। এই জায়গাটাতে ইসরায়েল, যেটি আমরা দেখলাম যে ফ্রান্সের আকাশ সীমা এড়িয়ে নেতানিয়াহু তারপর নিউ ইয়র্কে এলেন। তিনি কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে যে তিনি গ্রেপ্তার এড়াতে এটি করেছেন। ইসরায়েলকে আসলে এতটা, যেটি মনে হচ্ছে যে গ্রেপ্তার, একদম ফ্রান্স গ্রেপ্তার করে ফেলবে, এই পর্যায়ে কি ইসরায়েল চলে গেছে? অর্থাৎ আমেরিকা ছাড়া ইসরায়েলের পাশে এখন আর কেউই নাই, এই কথাটি কি বলা যায় নাকি আসলে আছে? তো অনেকেই তো আছে। না, দেখুন, অনেকে আছে, কিন্তু কিভাবে আছে সেটা চিন্তা করতে হবে। কিন্তু
আপনার নতুন যে ডেভেলপমেন্টটি হলো, যে যদি দুই রাষ্ট্রের যে ফর্মুলাটা সে দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং প্রায় 150-র মতো দেশ ইতিপূর্বে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতিও দিয়েছে, কিন্তু যারা মেইনলি যে শক্তিগুলো বিশ্ব শাসন করে তারা কিন্তু অনেকে স্বীকৃতি দেয়। তো এবারে জাতিসংঘ অধিবেশনকে সামনে রেখে যে ডেভেলপমেন্ট আমরা দেখলাম, যে আপনার ইংল্যান্ড, ফ্রান্স, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, লুক্সেমবার্গ, মাল্টা, অনেকেই। জি, এক্স্যাক্টলি। তো তারা যে এই এই ইসরায়েল স্টেটকে যে স্বীকৃতি দিল, এটার একটি সিম্বলিক অর্থ আছে। অর্থটি হলো যে এখন বলটি আমেরিকার কোর্টে ফেলে দেয়, যে মানে এতদিন তো আমেরিকা তো ভাবতো যে তার যে মিত্র, এরা তো হলো আমেরিকার দীর্ঘদিনের চিরসাথী, চিরদিনের মিত্র, এখনো বন্ধু। তাই না? তাহলে এই এই তার সবচেয়ে কাছের বন্ধুরাই, পরীক্ষিত বন্ধুরাই কিন্তু স্বীকৃতি দিল, এবং স্পষ্ট করে ম্যাক্রো আরো স্পষ্ট করে বললেন যে আমরা চাইলে কিছুই হবে না, এটা কেবলমাত্র ট্রাম্পই পারেন, কারণ আমরা অস্ত্র যোগাই না, তিনি কারণটা বলেছেন। আমরা অস্ত্র যোগাই না। কথাটা কিন্তু অত্যন্ত সত্য। ইসরায়েলের শক্তিটা কোত্থেকে আসছে? আমেরিকা থেকে আসছে। আমেরিকা যদি আজকে সমস্ত সরবরাহ বন্ধ করে দেয়, ইসরায়েল কি যুদ্ধ করতে পারবে একা? পারবে না। তার মানেই হলো যে আমেরিকাকে চাইতে হবে। তো ফ্রান্স সেই ম্যাক্রো সেই ইঙ্গিতটাই দিয়ে দিলেন যে এখন তুমি চাইলেই হবে। তার মানে আমাদের আর এই ব্যবসার কোনো দ্বিমত নেই। তো যার ফলে হয়েছে কি হবে সেটা অন্য কথা। তো ট্রাম্পের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু সৃষ্টি হলো আর কি, যে তার সবচেয়ে কাছের বন্ধুরাই প্যালেস্টাইনকে স্বীকার করে নিল, এবং তারা শুধু স্বীকার করে নেয়নি, ম্যাক্রো আরো এক ধাপ এগিয়ে যে বললো এখন ট্রাম্প চাইলে এটি সমস্যার সমাধান হবে। তার মানে দায়িত্বটা এখন ট্রাম্পের উপর এসে পড়লো। সেই জন্যই ট্রাম্পও কিন্তু দেখেন একটি কাজ করেছে, এটি আমি মনে করি যে উনি কি করবেন আমি জানি না, সেটা তো সময় বলে দিবে। উনি যে এই জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময় সাইডলাইনে যে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যে তিনি বসলেন মিটিং করে, এটারও কিন্তু একটা অর্থ আছে, এবং সেখানেও কিন্তু কোন সময় এটি করলেন, যখন ফ্রান্স, কানাডা, ইংল্যান্ড সহ অন্যান্য দেশগুলো স্বীকৃতি দিল, আবার একই সঙ্গে আরব রাষ্ট্রগুলো চাপ সৃষ্টি করছে এখন আমেরিকার উপরে। এদিক দিয়ে আবার ইসরায়েল কি করছে, প্যালেস্টাইনিদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে এই গাজাকে তো ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে, এখন ওয়েস্ট ব্যাংকে ধরেছে। কি করেছে? তাদের E1 প্রজেক্টের মাধ্যমে একটি বর্ডার, মানে একটি ল্যান্ড ক্রস করতে যাচ্ছে, যেটা মানে ওয়েস্ট ব্যাংকে জেরুজালেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। তার মানে প্যালেস্টাইন রাষ্ট্রের যে গঠন হবে, গঠনের জন্য যে রাষ্ট্র গঠনের জন্য যে একটা ভূখণ্ড লাগে, সেই ভূখণ্ডের অস্তিত্বই যেন না থাকে। তো এমন একটি সময় কিন্তু ট্রাম্প আরব দেশগুলোর সাথে বসলেন। তো এই বসের পর তিনি যে কথাটি বলেছেন, সেই মিটিং এ তিনি একটা কথা বলেছেন যে দেয়ার হ্যাজ বিন এনাফ, ইটস টাইম টু স্টপ নাও। এখন এটি দুটি অর্থ হতে পারে। একটা অর্থ হতে পারে যে তিনি মেন করেছেন, আবার আরেকটা অর্থ ধরে উনি তো সবসময় বলেই থাকেন 24 ঘন্টা সব বন্ধ করে দিল, সেরকম একটা কথার কথা রেটরিক করতে পারে। মানে আরব বিশ্বের নেতাদেরকে একটু হাইকোর্ট দেখালেন যে আমি টাইম টু স্টপ না। আবার এটা এই বর্তমান যে পরিবর্তিত অবস্থায় তার চাওয়া এমনটি হতে পারে। এখন এটি এটি এটিকে তিনি মেন করলেন, নাকি তার অন্য আরো 10টি কথার মতো কথার কথা, এটি সামনে ভবিষ্যতে বোঝা যাবে। তবে জাতিসংঘে যে কিছু হলো না, আপনি যেমনটি মূল প্রশ্নে যে প্রশ্নটি করেছেন, মেনাজাবা বলেছেন, তো এ প্রসঙ্গে আমি একটি কথা বলি। দেখুন, জাতিসংঘের যে এই কার্যপ্রণালী বিধি বা কার্য পদ্ধতি, এটাই তো ডিফেক্টিভ। জাতিসংঘ সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পৃথিবীতে, কেন? যাতে আরেকটি বিশ্বযুদ্ধ পৃথিবীতে না হয়। তাই এমন একটি সংস্থা থাকুক যারা মানে মানে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত সমস্যা বা সৃষ্টি হবে, সেগুলোকে তাদের মধ্যস্থতা, তাদের নেতৃত্বে সেগুলো মিটিগেট করা যায়, যাতে পৃথিবী আর ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে না যায়। তাই তো, কিন্তু তা যদি হয়, জাতিসংঘ তাহলে কি একটা কালেকটিভ বডি, এবং সিদ্ধান্ত কালেকটিভলি হতে হবে, তাই না? একটা কালেকটিভ সিদ্ধান্ত যদি না আসে, কিন্তু সেটি তো জাতিসংঘে রাখা হয়নি। গণতান্ত্রিক প্রসেসটা কিন্তু না, গণতান্ত্রিক প্রসেস হলো মেজরিটি ভয়েস যেটি, সেটাই অ্যাকসেপ্ট। কিন্তু এখানে দেখেন সাধারণ পরিষদে সেটি আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো সিদ্ধান্ত সাধারণ পরিষদ নিতে পারে,
কিন্তু দেখেন সবচেয়ে হাস্যকর বিষয় হলো নিরাপত্তা পরিষদ করে সেখানে যে আছে 5টি রাষ্ট্র তারা ভেটো করে। তার মানে কি গণতান্ত্রিক প্রসেস এখানে এসে একদম মানে ওই নিরাপত্তা পরিষদেরও গণতান্ত্রিক কাঠামো আছে, ওই যে 15টি দেশের মধ্যে 9টি এক হতে হবে, কিন্তু স্থায়ী কাঠামোতে গেলেই মানে যে কোনো কিছু কেউ একজন বেঁকে বসতে আটকে যাবে। একজন যদি ভেটো দেয় তাহলে সে সিদ্ধান্ত এবং এটি তো খুব স্বাভাবিক, আমেরিকা যেখানে রাজি হবে রাশিয়া সেখানে না বলবে, রাশিয়া যেখানে হা বলবে সেখানে আমেরিকা না বলবে, আমেরিকা হা বললে চায়না না বলবে। মানে যার ফলে হয়েছে কি স্পেশালি এই জাতিসংঘটা এখন আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়ে গেছে। আমেরিকা যা চায় সেটাই জাতিসংঘ করে, বাকিটা করার ক্ষমতা নেই, চাইলেও করতে পারবেন না, ওই যে ভেটো আছে তার কাছে। দেখেন নিরাপত্তা পরিষদের সবাই স্বীকৃতি দিল কিন্তু আমেরিকা দিল। তার মানে কি হলো, এবং আমেরিকা যে এখন জাতিসংঘকে খুব একটা গুরুত্ব দেয় না সেটা তো ট্রাম্পের সবশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে। এমনকি তিনি দায়িত্ব নেওয়ার 8 মাসেও তিনি জাতিসংঘে আমেরিকার কোনো স্থায়ী প্রতিনিধি নিয়োগের প্রয়োজন বোধ করেননি। এই গত শুক্রবারে সেটি কনফার্ম হয়েছে। যাই হোক, আমরা একটু আলোচনা এগিয়ে নিতে চাই। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, এরদোগানের সঙ্গে ট্রাম্পের যে বৈঠকটি হয়েছে, তেল কিনতে না করছেন, তেল কিনতে তিনি নেটো দেশগুলোকে না করছেন, এরদোগানকে না করছেন, ভারতকে না করছেন, চায়নাকে না করলে শুনবে না, এই জন্য না করছেন না। ট্রাম্প কি এই একটা ওয়েতে আন্তরিকভাবে আসলে চাইছেন রাশিয়ার উপর চাপ তৈরিতে, অর্থাৎ তিনি কোথাও না কোথাও একটা সাফল্য চাচ্ছেন, এই কারণে কি তিনি করছেন? দেখেন, যেটুকু খবর পড়ে দেখছি যে ট্রাম্পের অনেকখানি আকাঙ্ক্ষা আছে তিনি যাতে শান্তির জন্য নোবেল প্রাইজ পান। তো এটা পেতে হলে তাকে একটা না একটা সংঘর্ষ আপনার সমাধান করতে হবে। উনি ভেবেছিলেন এবং উনি নিজেও বলেছেন যে সবচেয়ে সহজ হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা থামানো, কারণ ওনার ধারণা যে পুতিনের সাথে ওনার ব্যক্তিগত বন্ধুত্ব আছে, এবং উনি খুব হতাশ হয়েছেন যে সেটা হয়নি। তো এখন এই যে রাশিয়ার তেল কেনার ব্যাপারটায় যে চাপটা দিচ্ছে, এখন যারা রাশিয়ার তেল অল্প দামে বা কিনছে তাদেরও তো একটা অর্থনৈতিক চাপ আছে, তারা আমেরিকার সাথে বাণিজ্য এগুলো করতে চায়। যেমন আমরা সবচেয়ে ভালো উদাহরণ ইন্ডিয়া যে দামে রাশিয়ার থেকে তেল নেয় সেটা যদি সে ছেড়ে দেয়, না নেয়, তাহলে তার যে মানে যে আপনার ট্যারিফ যেটা কত মানে সেটা হয়তো কমে যাবে, কিন্তু তারপরও মানে অর্থনৈতিক হিসাবে সেটা আসলে পোষায়। হ্যাঁ, the same goes for Turkey, same goes for other countries. আর চায়নাকে এই চাপ দেওয়ার কোনো মানে এটার ক্ষমতা এখন আমেরিকার না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হয়তো উনি এটা চান, কিন্তু তারপর উনি কি চান না চান এই জিনিসটা বিচার করে নীতির সাথে সম্পৃক্ত করা খুবই কঠিন। কারণ আপনি এই ইউক্রেন রাশিয়ার কথাই দেখেন, কয়েকদিন আগে মনে হচ্ছিল যে ইউক্রেনের উপর থেকে আমেরিকা সব সমর্থন সরিয়ে নিচ্ছে, আবার কালকেই উনি বলেছেন যে ইউক্রেন ইচ্ছা করলে এখনো এই যুদ্ধে জয়লাভ করতে পারে, এবং তারা যে ভূখণ্ড তারা হারিয়েছে তারা সেই ভূখণ্ড তো ফেরত পাবে, আরো বেশি পেতে পারে। এই কথার অর্থ কি, এটা নিয়ে তো হইচই পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু আবার এই কথাটি বলছেন, কিন্তু আপনার এর আগে আচ্ছা ইউক্রেনের কাছে আবার আপনার যে অস্ত্র শস্ত্র সেগুলো সব আপনার অব্যাহত আছে, যেটা আমেরিকা থেকে যে অস্ত্র চায়, যে কারণে ইউক্রেন যুদ্ধ করতে পারে। হ্যাঁ, আবার রাশিয়ার সাথেও তার ভালো সম্পর্ক। এখন এই জায়গাটা উনি কিভাবে মধ্যস্থ করতে করে কিভাবে করে উনি এটা সমাধান করতে চান, এটা আসলে মানে এটা আসলে কেউ বুঝতে পারছেন না, কারণ ওনার লাস্ট স্টেটমেন্টটা নিয়ে অনেক হইচই পড়ে গেছে। কিন্তু এখানে বুঝতে হবে একটা জিনিস, যে এই সংঘর্ষে আপনার রাশিয়ারও অনেক স্টেক আছে এবং অবশ্যই ইউক্রেনেরও তো আছে। হ্যাঁ, তো এখন এইভাবে করে মানে রাশিয়ার এখন যেই পরিমাণ ক্ষমতা তাদের আছে, মানে হঠাৎ করে তারা এইভাবে করে পিছিয়ে পড়বে না। আমার কাছে মনে হয় না যে এই যুদ্ধটার সমাধান এত সহজে হবে, এবং যত দেরি হবে ইউক্রেনের জন্য কিন্তু ততই ক্ষতিকর হবে। কিন্তু মানে আমি এটা এখন ইউরোপ আপনার রাশিয়ার অনেক বিরুদ্ধে কিংবা ইউক্রেনের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমেরিকা যে সাহায্যটা ইউক্রেনকে করতে পারে, হ্যাঁ, যে অস্ত্র দিয়ে টাকা দিয়ে, সেটা তো ইউরোপ করতে পারবে না। কাজে এটার সমাধানটা যত দেরি হবে আমার কাছে মনে হয় ইউক্রেনের জন্য তত ক্ষতিকর। এবং দেরি যে হবে সেটিও নিশ্চিত, কোনোভাবে এটি মানে 1 মাস 1 সপ্তাহ 2 মাসের মধ্যে শেষ হবে এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত কোনো পক্ষই দেননি। আমি একটু মোহাম্মদ মালেক আপনার কাছে জানতে চাই, এরদোগানকে আমরা তো দেখেছি যখনই আসলে এই ইউক্রেন রাশিয়ার
যুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই তিনি মোটামুটি মধ্যস্থতাকারীর ভূমিকাতে আছেন এবং এর আগে বেশ কিছু ব্ল্যাক সি এগ্রিমেন্ট থেকে শুরু করে অনেক কিছুতেই তিনি ভূমিকা রেখেছেন। সেই জায়গায় তাকে যদি এখন চাপ দেওয়া হয়, যারা প্রায় 26% তেল রাশিয়া থেকে কিনে থাকে, তাদেরকে যদি চাপ দেওয়া হয়, তাহলে ভালো কথা যে বিমান যেটি তুরস্ক চাচ্ছে সেটি হয়তো আমেরিকা স্যাংশনটা তুলে নিতে পারে, কিন্তু তুরস্কের পক্ষে কি সম্ভব রাশিয়া থেকে তেল না কিনে এই যে তাদের গ্রিপের মধ্যে কিংবা সুসম্পর্কের মধ্যে রাশিয়া আছে তাদেরকে দূরে ঠেলে দেয়া? কারণ আমেরিকা তো আর বন্ধু না। দেখুন, আমি একটু পিছন থেকে শুরু করি বিষয়টা। জি, যে হোয়াইট হাউসও কিন্তু এরদোগানকে একটা বেশ বিশেষ সম্মানই প্রদর্শন করেছে আর কি। তো টার্কিটা কোন দেশ? দেখুন, এটি নেটোর মধ্যে সেকেন্ড লার্জেস্ট আর্মি কিন্তু টার্কির আছে। এবং আপনি যেমনটি বললেন যে রাশিয়া যুদ্ধের শুরু থেকেই এরদোগান কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন চুক্তি বা বিভিন্ন কিছুতে যুদ্ধ মধ্যস্থতা করার জন্য। তিনি তার লেভেল থেকে যা করা থাকে সবই তিনি করেছেন। কিন্তু আমেরিকার সঙ্গে কিন্তু এদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। যেমন তাদের উপর, যদিও তারা নেটোর মেম্বার, সেকেন্ড লার্জেস্ট আর্মি তারপরে কিন্তু আমেরিকা তাকে পাত্তা দেয়নি। তো এবার কিন্তু হোয়াইট হাউসে তাকে মোটামুটি সাদর মানে অভ্যর্থনা জানানো হয়েছে এবং ট্রাম্প আশা করেছেন যে টার্কির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তো এটি কখন ঘটবে, কেন ঘটবে? দেখুন, কোন একটা বাস্তবতা এটি বোঝার জন্য আমরা যদি একটু পিছনে ফিরে যাই, তাহলে দেখবো যে ট্রাম্প কিন্তু হোয়াইট হাউসে ফিরে আসার পরই তিনি উদ্যোগ নিলেন কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন এবং তিনি একাই পুতিনের সাথে কথা বলে এটা করলেন। এবং সেজন্য কি করলেন? দুটি কাজ তিনি করলেন। একটি কাজ করলেন যে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকে এনে ধমক দিলেন, আর পুতিনকে তিনি বললেন সে পুতিন তার বিশেষ বন্ধু, তিনি যা বলবেন পুতিন তাই করবেন। অতএব পুতিনকে যার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যার মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে, তাকে কিন্তু সাদর আমন্ত্রণ জানালেন আমেরিকা আলাস্কাতে বসে। তো সেদিনগুলোর কথা আমাদের মনে আছে নিশ্চয়ই। আছে, পরিষ্কার। দিনটিও মনে আছে, 15 আগস্ট একেবারে। হ্যাঁ, ট্রাম্প কি চেয়েছিলেন? ট্রাম্প চেয়েছিলেন যে পুতিনকে মাথায় হাত বুলালেই পুতিন রাজি হয়ে যাবে, ইয়েকে ধমক দিবে, চকলেট দেবেন ভেবেছিলেন। হ্যাঁ, এ করে ফেলবেন। কিন্তু পুতিন যে ট্রাম্পের চেয়ে স্মার্ট এবং হার্ড, এটা কিন্তু ট্রাম্প বুঝতে পারেন। তিনি ধরেই নিয়েছিলেন যে এই পুতিনকে বলেই তিনি যুদ্ধ থামিয়ে দিতে পারবেন, আর কিচ্ছু লাগবে। কিন্তু পুতিন দেখেন দেশে ফিরে যেয়ে কি করলেন? ও আরেকটা বললেন, তখনই আবার ইউরোপীয় নেতাদের ডেকে হোয়াইট হাউসে বললেন যে আমি সব বলে দিয়েছি, এখন পুতিন আর ইউক্রেন প্রেসিডেন্ট বসবে, বসে দুজনের ফয়সালা করে ফেলবে আর কি, তাই না? এবং এটাও বললেন যে যে সমস্ত ইঙ্গিত দিলেন, যে সমস্ত ভূমি রাশিয়ার দখলে নিচ্ছে এটা হয়তো রাশিয়ার কাছে থেকে যাবে, তাই না? এরকম একটা ধারণা তিনি দিলেন। কিন্তু কি করলেন? পুতিন কিন্তু যে পাল্টা ধমক দিলেন। পুতিন কিন্তু দেশে ফিরে যে কি কাজটা করলেন, তিনি ইন্ডিয়াতে কথা বললেন, চায়নাতে কথা বললেন, ব্রাজিলে কথা বললেন, দক্ষিণ আফ্রিকায় কথা বললেন একে তাৎক্ষণিক হবে। এবং কি করলেন? তিনি বললেন যে না, এই ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে তার বসার প্রশ্নই আসে না। তিনি কয়েকটা দাবি দিলেন, মানে শর্ত দিলেন যে যেগুলো আছে ভূমি তার দখলে থাকবে, ডিমিলিটারাইজ করতে হবে, ইউক্রেনকে হতে পারবে না, এই সমস্ত দাবি ইউক্রেন মেনে নিয়ে যদি হয় তাই তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বসতে পারেন, তাই না? আর ট্রাম্প বললেন যে দেখেন ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে মাঝখানে উঠে যে তার সাথে টেলিফোনে কথা বলে জানালেন যে সব হয়ে গেছে, এখন তারা দুজনে মিলে করে ফেলবে। কিন্তু সেটা তিনি, তখন ট্রাম্প কিন্তু খুব মানে ফ্রাস্ট্রেটেড হলেন এবং সর্বশেষ তিনি কি বলছেন যে আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড ইন পুতিন। তখন তিনি কি করলেন? নেটোকে একটু উনি উজ্জীবিত করার চেষ্টা করলেন, যে নেটো এটা বলে দিলেন যে রাশিয়ার বিমান যে পোল্যান্ড এবং অন্য জায়গায় ড্রোন এবং বিমান যে ক্রস করলো, এখন বলে দিলেন কি যে এই নেটোভুক্ত যে কোনো দেশে যদি এরকম ক্রস করে জাস্ট গুলি করে ভূপাতিত করে দাও। তো নেটোকে শক্তিশালী করতে হবে এখন আবার রাশিয়াকে চাপ দেওয়ার জন্য। দেখুন যে রাশিয়া তো খাতিরে কাজ করছে না, এবার একটু চাপ দিই, চাপ দিলে তো তার এরদোগানকে একটু দরকার আছে। কারণ সেকেন্ড লার্জেস্ট আর্মি নেটো দেশে, আমেরিকা তো ওখানে সৈন্য পাঠাবে না, নেটো দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে।
সেজন্য একটা ভালো সম্পর্ক দরকার তার। এবং যেটা টার্গেট ছিল যে তার যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটু দুর্বল, সেই জন্য যে F-13 যেটা ব্যান করা আছে, বলো সেটাও দিয়ে দেবো, তোমার বিমান লাগে বিমান নিয়ে না। তার মানে হলো যে টার্কিকে আরেকটু অ্যাক্টিভেট করে রাশিয়ার উপর একটা চাপ দেওয়া যায়, সেই সঙ্গে আবার এটা শর্ত জন্য দিলেন তুমি তেল কিনো আমার কাছ থেকে। কিন্তু মানে অনেকটা ট্রাম্পের অবস্থা এমন যে তিনি বন্ধু খুঁজছেন, তিনি উপায় খুঁজছেন, কিন্তু সহযোগিতা কিংবা বিশ্বাসের জায়গাটা তিনি কারোর কাছে পাচ্ছেন না। না, পাবেন না তো, কারণ এইরকম একটা কারণ পথটা হয়তো সঠিক পথে খুঁজছেন না, তিনি যেভাবে খুঁজছেন চাপ দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে। ওনার কথার উপর কি রিলাই করা যায়? এটা হলো মূল কথা। আস্থায় উনি কি সবগুলো দেশের যারা তার বন্ধু রাষ্ট্র তাদেরও আস্থায় আছেন তিনি? আমার মনে হয় খুবই আস্থাহীনতা যেখানে থাকে সেখানে কিন্তু আসলে আর যাই হোক উপরে উপরে অনেক কিছু দেখানো যায়, কিন্তু সেটা কিন্তু নৈকট্য একটা দূরত্ব থেকেই যায়। খুবই অশনিময় একটা সময়। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, একটু আলাপ করতে চাই। প্রফেসর ডক্টর ইউনূস আজকে যখন আলোচনা করেছেন, তিনি কথা প্রসঙ্গে ভারতকে টেনে এনেছেন। যদিও এশিয়া বিষয়ক আলোচনা ভারতকে আনতে হয়, প্রতিবেশী, তো তিনি সেখানে এর আগেও মনে আছে যে প্রফেসর ডক্টর ইউনূসের ভারত বিষয়ে কিছু বক্তব্য দুদেশের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলো আরো নেতিবাচক হয়েছে। বিশেষ করে তিনি সেভেন সিস্টার নিয়ে যে ধরনের বক্তব্যগুলো দিয়েছিলেন, এরপর উপদেষ্টা মাহফুজের বক্তব্য, নানা কিছু আছে সেখানে। আজকেও তিনি ভারত নিয়ে আরেকটু কথা বলেছেন। কালকে দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এটা একেবারে নিয়ম মাফিক দেখা। তো এটার কারণে কি ভারতের সঙ্গে আরেকটু, অর্থাৎ কূটনৈতিক সম্পর্কে আরেকটু টানাহেঁচড়া তৈরি হবে কিনা? ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কের টানাহেঁচড়া, এটা তো আওয়ামী লীগ পতনের পর থেকেই আছে, এবং এটা শুধু ডক্টর ইউনূস বলে না, এই যে পতনটা হয়েছে এবং যেটা উনি বলছেন যে কারণে ভারতের যে কূটনৈতিক যে আপনার স্ট্র্যাটেজি ছিল সেটার একটা চরম পরাজয় ঘটেছে বাংলাদেশের জুলাই আগস্ট মুভমেন্টের মাধ্যমে। কিন্তু এখানে আমি বলবো যে শুধু ডক্টর ইউনূস না, আপনার কিছুদিন আগে, আমি এই মুহূর্তে ওনার নামটা মনে করতে পারছি না, ভারতে একটা সম্মেলন হয়েছিল যেখানে আপনার একটা কোনো এক্স মিলিটারি জেনারেল উনি বলেছেন যে ভারতের সাথে যে যে দেশের সীমানা আছে তাদের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নাই, সেখানে সবকিছুই আপনার ভারত সেখানে আপনার এবং এটা ভারতের অনেক রাজনীতিবিদ, অনেক সামরিক কর্মকর্তাই বিশ্বাস করেন। এবং এটা ধর উনি খোলাখুলি বলেছেন, কিন্তু ভারত সবসময় এটা বিশ্বাস করে। তো এখন এই জিনিসগুলো তো যখন ভারতও বলছে, সেটাও তো আমাদেরকে একটা ইনস্টিগেট করা, তাই না? এখন আমাদের রাষ্ট্রের যেটা, মানে বাংলাদেশের যেটা করতে হবে, আমাদের এই আপনার যত ধরনের প্রতিবেশী আছে, সেটা ভারত, আপনার পাকিস্তান, চীন, যেই হোক না কেন, সবার সাথে আমাদের একটু সুসম্পর্ক রাখতে হবে। এবং আমাদের অনেক ছোট দেশ, আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে আমাদের কেউ হারাতে চায়, তো সেটাকেও ব্যবহার করতে হবে। আমার মনে হয় ডক্টর ইউনূস যখন এসে, আমি ওনার প্রথম আলোতে প্রতিবেদনটা পড়ছিলাম, যখন মানে বিভিন্ন জিনিস নিয়ে উনি বলেছেন, যেমন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে আপনার মানে রাইট উইং ইসলামিস্ট দলের উত্থান ঘটছে, তখন তিনি এটা যেভাবে উত্তর দিয়েছেন যে, এবং মানে বলা হয় ওরা সবাই ট্রেন্ড হয়েছে আমেরিকায়, হ্যাঁ, মানে এটা খুবই একটা উইটি একটা উত্তর, কিন্তু এটা এই উত্তরের কারণে এই শঙ্কাটা চলে যায় তা কিন্তু না। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই জায়গাতে, যে কনটেক্সটে বসে উনি যে কথাগুলো বলেছে, আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো ঠিকই আছে। আর আমরা কোনো দেশের সাথে বিবাদ চাই না, কিন্তু আমাদের অবস্থানটা নিয়েও আমাদের মানে একটা নিজের আত্মসম্মানের জায়গাটাও ঠিক রাখতে হবে। তিনি আফসোস করে বলছিলেন যে তালেবান আমাকেও বলা হয়, আমি তো দাড়িটা মনে হয় বাড়িতে রেখে এসেছি, এই ধরনের হাসতে হাসতে রসিকতা করছিলেন। সময় শেষের দিকে মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকালকে বক্তব্য রাখবেন, কিছুটা ধারণা পাওয়া গেছে তার বক্তব্যে কোন বিষয়গুলো উঠে আসতে পারে, বাংলাদেশের নির্বাচন সংস্কার, এইসব বিষয়ে তিনি বিশ্ব নেতাদের জানাবেন। খুব বেশি কি এইসব বক্তব্যগুলোর গুরুত্ব থাকে, নাকি বিশ্ব নেতারা যে খুব একটা আগ্রহী এইসব বিষয় জানার জন্য? কি মনে হয় আপনার কাছে এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ? না, দেখুন, জাতিসংঘের এই ফোরাম, এই বক্তব্যটা মানে হ্যাঁ, উনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তী সরকার মানে কি? দুইটি নিয়মিত সরকারের মাঝখানে একটা ব্রিজ, তাই না? কাজে সে ব্রিজের বর্তমান অবস্থাটা কি, তিনি কি করতে যাচ্ছেন, সেটা বিশ্ব নেতাদের জানাতে পারেনি, এবং একসাথে এত নেতাকে পাওয়া, তাদের সামনে বলা, সেটার একটা গুরুত্ব আছে। ঠিক আছে, কিন্তু
এটি আসলে তেমন একটা গুরুত্ব বহন করে না। আসলে সারা বিশ্ব এই বিষয়টা নিয়ে তাকায় না। মাত্র 2-4টা দেশ ছাড়া বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে না যাচ্ছে এটা অন্য কোনো দেশে এত মাথা ব্যথা নেই। বরং যেটি করতে হবে সেটি হলো যে আমরা আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া মানে উত্তরণের যে প্রক্রিয়াটা সেটা কিভাবে মানে অত্যন্ত সফলভাবে এবং গণতান্ত্রিকভাবে করা যায় সেই বিষয়টাকে বেশি প্রায়োরিটাইজ দিতে হবে। আরেকটা জিনিস হলো যে তারপরে জাতিসংঘ বলতে পারেন, আমি কিন্তু বলিনি যে এটা আননেসারি, এটা হতেই পারে বিশ্বফোরামকে জানালেন, কিন্তু তার চেয়ে বড় কথা যে ওনাকে করতে হবে, উনি যে পিসফুল পাওয়ার ট্রানজিশন বা পরবর্তী গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর এবং সরকার তৈরি, সেই বিষয়টিকে আরো কিভাবে সুসংগত এবং মোটামুটি সব গ্রহণযোগ্যভাবে করা যায় সেটি দেখা। আর ভারতের ব্যাপার আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি ব্যাপার, সেটা হলো যে দেখুন একটা কথা আছে যে বন্ধুত্ব পরিবর্তন করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। রাইট। ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী এবং প্রতিবেশী থাকবে, কাজে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক যত ভালো থাকে ততই মঙ্গলজনক দুই দেশের জন্য। তবে যে বিষয়টি দেখতে হবে সেটি হলো যে যেমন ভারতের দিক থেকে যেটি দেখার বিষয় সেটি হলো যে ভারতকে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সঙ্গে, কোন একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশও এখন যেটি ভাবতে হবে যে আওয়ামী লীগকে ভারত বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের ছিল, তাই বলে আমরা আওয়ামী লীগের বিরোধিতা বা পতিত সরকারের বিরোধিতা করা মানে যে ভারত বিরোধিতা তা, অর্থাৎ ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা যেন এক না হয়, দুটি যেন ভিন্ন জিনিস। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, বিরোধিতা কোথায় থাকবে, যে আমি আমার আত্মসম্মান নিয়ে সম্পর্ক তৈরি করতে চাই, অর্থাৎ বন্ধুত্ব হবে আত্মমর্যাদা এবং নিজস্ব স্বার্থ বজায় রেখে। কিন্তু আওয়ামী লীগের সাথে বিরোধিতা করা মানে যে ভারতকে বিরোধিতা করতে হবে সেটি না, সেখান থেকেও বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। তাহলে হবে কি দুইটা দেশের মধ্যে একটা আস্থার তৈরি হবে, আস্থার সৃষ্টি হবে। সেই আস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত সম্পর্ক আসলে ভালো হবে না, এবং এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এবং দুই দেশকে আসলে যথেষ্ট বিশ্বাসের জায়গাটা অর্জন করতে হবে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এখন আসলে আমরা একসাথে কন্টিনিউ করতে পারি। কারণ অতীতটা এতটাই আসলে তিক্ততায় ভরা, বাংলাদেশের বিষয়ে ভারত এত বেশি হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের জনগণ ভারতকে বিশ্বাস করা কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ভারত বিশ্বাস করা, তাদেরও দশটা কষ্টের বিষয়ে আপত্তি আছে, নানা বিষয় নিয়ে তাদের বক্তব্য আছে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, 1 মিনিট আপনার কাছে শুনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণটি এটি কতটা তাৎপর্যময় কিংবা এটি কতটা গুরুত্বপূর্ণ? আমার কাছে মনে হয় উনি যে নির্বাচনের কথাটা বলবেন, তো এটা একটা কমিটমেন্টের মতো যে নির্বাচনটা যখন উনি বিশ্বের সব নেতাদের সামনে বলবেন যেটা হবে। এবং আরেকটা জিনিস যে যখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে বলবেন এবং তার মূল আপনার যেটা প্রাপ্তি বা মূল আপনার ক্রেডিট সেটা হচ্ছে যে একটা নির্বাচন করা। তো এইটা যখন বলবেন তখন এটাও একটা কমিটমেন্টের মধ্যে চলে আসে, শুধু নির্বাচন না, সুষ্ঠুভাবে একটা নির্বাচন হবে। তো সেই অর্থে এবং মানে আসলে যে মানে ইউএন এ বিশ্বের শক্তিশালী দেশগুলোর কথা থেকে অনেক কিছু সেখানে মনোযোগ থাকে। আমাদের মতো দেশের কথা এটা আমাদের রিজনাল ইম্পর্টেন্স আছে, সবাই আমাদের কথা ঠিক মনোযোগ দিয়ে শুনছে না, তারপরেও এটা আপনার যেহেতু একটা অনেক বড় আপনার দর্শক, এবং এখানে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট অডিয়েন্স এখানে আমেরিকা, যেখানে আপনার এই জিনিসগুলো বলা হচ্ছে। আরেকটা জিনিস হয়তো উনি করতে চেয়েছেন যে কারণে উনি সফর সঙ্গী হিসাবে অন্যান্য পলিটিক্যাল দলের মানে প্রতিনিধিদের নিয়ে এসছে। তো এটা একটা এবং একটা তথ্য একটু যোগ করে রাখি যেটা একেবারেই আমাদের নিজস্ব সোর্স থেকে পাওয়া, সেটি হলো যে সাধারণত তিনি বক্তব্য দেওয়ার সময় তার সাথে পিছনে উপদেষ্টারা থাকার কথা, প্রত্যেকটা অধিবেশনে তাই হচ্ছে। এর আগে সরকারগুলো মন্ত্রীদেরকে নিচ্ছেন, কিন্তু কালকে তিনি কোনো উপদেষ্টা নিচ্ছেন না। তিনি যে 6 রাজনৈতিক নেতাকে নিয়ে এসেছেন তার বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের সারিতে ওই 6 রাজনৈতিক নেতাকে তিনি বসাবেন। হ্যাঁ, কারণ তিনি মানে তিনি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি, এটাই উনি বলছেন যে এরপর নেক্সট ইন লাইন এরাই আছে, এরাই ক্ষমতা নেবে। যাই আমার কাছে এগুলো মানে কিছুটা তো সিম্বলিক জেস্টার, কিন্তু আমার কাছে মনে হয় যে ইতিবাচক অর্থ আছে। হ্যাঁ হ্যাঁ। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের সময়ের জন্য এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে জাতিসংঘে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন, নিঃসন্দেহে
বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, কিংবা রাজনৈতিক যারা সচেতন মানুষ তারা তাকিয়ে আছেন যে তিনি নির্বাচন নিয়ে যে কমিটমেন্টের কথা আমাদের আলোচকরা বলছিলেন, তিনি বিশ্ব নেতাদের সামনে একটা কমিটমেন্ট করে যাচ্ছেন, অন রেকর্ড কমিটমেন্ট, এবং সেই কমিটমেন্টটা নিঃসন্দেহে তিনি যদি রাখতে পারেন সেটি হবে এই বক্তব্যের সবচেয়ে বড় সৌন্দর্য। অনেক ধন্যবাদ। আগামীকালকে রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।